আলোকবিদ্যা, শারীরিক আলোকবিদ্যা এবং কণা আলোকবিদ্যা। তো এখানে আমরা ভৌত আলোকবিদ্যায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করি? তো আমরা ভৌত আলোকবিদ্যায় আমরা অপবর্তন, সমবর্তন এবং ব্যতিচার নিয়ে আলোচনা করে থাকি। জ্যামিতিক আলোকবিদ্যায় প্রতিফলন, প্রতিসরণ নিয়ে আলোচনা করে থাকি। শারীরিক আলোকবিদ্যায় চোখ, ক্যামেরা এই সম্পর্কিত আলোচনা করে থাকি এবং কোন আলোকবিদ্যায় আলোক ক্রিয়া, কোয়ান্টাম ক্রিয়া এইগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আমাদের আলোচ্য বিষয় ছিল আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলনটা আমার জ্যামিতিক আলোকবিদ্যায় মধ্যে পড়ে। তো আমরা দেখব যে আলোর প্রতিফলন জিনিসটা আসলে কি। তো আমরা যখন আলোর প্রকৃতি সম্পর্কে জানছি তখন দেখছি আলো সবসময় সরল পথে চলে। যখন আলো সরল পথে চলে তো সাধারণত আমরা ওখানে দেখছি যে বায়ুর মাধ্যম দিয়ে যখন আলোটা চলছে তখন কি হচ্ছে, যদি মনে করি যদি আমার সামনে একটা পানি মাধ্যম আসে, বায়ুর মাধ্যমে আলোটা আছে, সোজা এসে কোথায় পড়ছে? পানির উপরে পড়ছে। যখন পানির উপরে পড়ছে তখন আলো কি করতে পারে, কি কি ঘটনা হতে পারে ওখানে? সে আলো এই আসছে, এই পাশে পানি আছে, তো এখানে আমার তিন ধরনের ঘটনা ঘটতে পারে। এক, আলো কি করতে পারে, এখানে বাধা পেয়ে পেছনের দিকে ফিরে আসতে পারে, অর্থাৎ পানির মাধ্যমে বাধা পেয়ে বায়ুর মাধ্যমে ফিরে আসতেছে। দুই, এটা ভেদ করে পানির মাধ্যমে যাইতে পারে। তিন, এই এই মাধ্যম দ্বয় মাধ্যমের যে পৃষ্ঠতলটা আছে, বায়ু মাধ্যম এবং আলো মাধ্যম, এদের মাঝামাঝি যে লেয়ারটা আছে এই লেয়ারটা কি করতে পারে, এই আলোটা কিছুটা শোষণ করতে পারে। তাহলে একটা কি করছে, আলো প্রথম হচ্ছে ফিরে আসে, দ্বিতীয়টা ভেদ করে, তৃতীয়টা শোষণ করে। তো ফিরে আসার ঘটনাটাকে আমরা কি বলি, প্রতিফলন। এই যে ভেদ করে যাচ্ছে এই ঘটনাটাকে বলি আমি প্রতিসরণ। আমরা নেক্সট অধ্যায়ে প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আর তৃতীয়টা বলছি আমি শোষণ করে। তো এখানে শোষণ করলে কি হয়, শোষণ করলে এই মাধ্যম তলটা উত্তপ্ত হবে, অর্থাৎ গরম হবে, যেহেতু আলাদা প্রকার শক্তি। এরপরে তাহলে প্রতিফলন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে আমরা সংখ্যা হিসেবে আমরা কি বলতে পারি, প্রতিফলনের সংখ্যা, যখন কোনো আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করতে যায় তখন কি করবে, আলো ওই বিভেদ তলে বাধা পেয়ে যদি আবার প্রথম মাধ্যমে ফিরে আসে তখন সেই ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিফলন। এখন প্রতিফলন সম্পর্কিত কয়েকটা রাশি। তো এখানে আমি একটা চিত্র আঁকলাম। এখন মনে করি একটা আলোক রশ্মি তোমার এই পথ দিয়ে ঘুরতেছে, এই পথ দিয়ে আসতেছে, এসে
ওবির দিকে পড়ছে। এখন এটা পুরো বিবেক তলে বাধা পেয়ে আমার কি করলো, ওবি পথে চলে যাচ্ছে। তাহলে আমার এই যে পথে এই যে আসছে আলোটা পড়তেছে, এই যে রশ্মি, এই রশ্মিটাকে আমরা বলবো আপাতিত রশ্মি। আবার আলো ওবি দিকে বাধা পেয়ে কি করছে, ওবি পথে ফিরে যাচ্ছে। এই রশ্মিটাকে আমি কি বলবো, প্রতিফলিত রশ্মি। তো এখানে একটা দাগ টানছে, ও এর একটা দাগ টানছে, তাহলে এটাকে আমি কি বলবো, যেহেতু এটা বিবেক তলের উপরে আমি কি করছি, একটা লম্ব আঁকছি, অর্থাৎ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সুতরাং এইটাকে আমি কি বলবো, অভিলম্ব, যেহেতু বিবেক তলের উপরে এটা লম্ব হিসাবে আছে। তাহলে আমরা এখানে আপাতিত রশ্মি কি, প্রতিফলিত রশ্মি কি, অভিলম্ব এই তিনটা জিনিস জানলাম। এরপরে তো এই যে অভিলম্ব এবং আপাতিত রশ্মি এদের মাঝখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটাকে যদি আমি আই দিয়ে লিখতে পারি এবং ওবি যেটাকে আমরা প্রতিফলিত রশ্মি বলছি, এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করছে, একে যদি আমরা আর দিয়ে লিখি তাহলে এখানে আইটাকে আমি কি বলতে পারি, আই কার কি হচ্ছে এখানে এ ও এন, একে বলছি আমি আপাতন কোণ। আরটাকে আমি কি লিখছি, প্রতিফলন কোণ। তাহলে আমরা এখানে পরবর্তী থেকে দেখলাম আই এবং আর, যেটাকে আইটাকে বলছি আমি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ। অর্থাৎ আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে তাকে আমি আপাতন কোণ বলছি, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমি প্রতিফলন কোণ বলতে পারি। তাহলে এই যে দেখো তোমার আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব সবই কি একটা বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ এই বিন্দুটাকে আমি আপতন বিন্দু বলতে পারি। তাহলে এরপর আসি আমার সূত্র। তাহলে আমরা এখান থেকে জানলাম আপতিত রশ্মি কি, প্রতিফলিত রশ্মি কি, অভিলম্ব কি, আপতন কোণ কি, প্রতিফলন কোণ কি। তো সাধারণত প্রতিফলনের দুইটা সূত্র হয়ে থাকে। প্রথম সূত্রে আমরা বলা হয়, এখানে যে আমরা যে দেখছিলাম একটু আগে যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ। তো এখানে আপাতিত রশ্মি সূত্রটা একটু আঁকি। বলছে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব সব সময় একটা সমতলে থাকবে। এখানে দেখলে বোঝা যাচ্ছে এটা একটা বিন্দুতেই আছে। তো এটা হচ্ছে আমার প্রথম সূত্র, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব সবসময় একটা সমতলে অবস্থান করবে। দ্বিতীয় সূত্রে ওখানে আমরা আপতন কোণ দেখছিলাম আই, প্রতিফলন কোণ লিখছিলাম আর। দ্বিতীয় সূত্রে বলা আছে এই আই ইকুয়াল টু আই কোণ ইকুয়াল টু হবে আর কোণ, অর্থাৎ প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলিত কোণ এবং আপতন কোণ এই দুটো সব সময় সমান হবে। এরপরে আমরা দর্পণ সম্পর্কে আলোচনা করব। এখন এখানে কেন দর্পণের প্রয়োজন, বলা হচ্ছে কি এই যে আলো প্রতিফলনটা হচ্ছে, তো এখানে বলা হচ্ছে কি আলো সব পৃষ্ঠে প্রতিফলন হতে পারে। তো সবচেয়ে ভালো হতে পারে কি মসৃণ তল লাগে। তাহলে মসৃণ তল আমি কোথায় কোথায় পাবো, মসৃণ তল কোথায় পাইতে পারি, আমার দেখো কাঁচ হতে পারে, কাঠ হতে পারে, আবার আশেপাশে পানি তলও বলতে পারি। তো কাঠটা আমার কি সব আলোর প্রতিফলনটা সবসময় কি হচ্ছে আমার মসৃণ তল লাগে। একটা হচ্ছে
প্রতিফলনটা সবচেয়ে ভালো হয় কোথায়, কোথায় কম হয়, এটা যদি আমি জানতে চাই কতগুলো শর্ত আছে। শর্তগুলো আছে কি, অবশ্যই মসৃণ হতে হবে, মসৃণ হতে হবে। দুই হচ্ছে যদি মসৃণ বেশি হয় সেখানে প্রতিফলনটা বেশি হবে। এখন কথা হচ্ছে কি, মসৃণ হলেও আরেকটা কথা হচ্ছে তোমার স্বচ্ছ স্বচ্ছ ও অস্বচ্ছ আছে। এখানে দুইটা শর্ত আমাকে দেখতে হয়, একটা হচ্ছে পৃষ্ঠটা মসৃণ কি অমসৃণ কিনা, দ্বিতীয়টা বলা হচ্ছে স্বচ্ছ এবং অস্বচ্ছ কিনা। তা মসৃণ হলে কি হয় এবং অমসৃণ হলে কি হয়। তো মসৃণ হলে কি হচ্ছে, আমার আলোটা প্রতিফলন বেশি হয়, অমসৃণ হলে আলো প্রতিফলনটা কম হবে। স্বচ্ছ হলে কি হচ্ছে, স্বচ্ছ হলে প্রতিফলনটা কম হচ্ছে, সেখানে প্রতিসরণটা বেশি হয়, প্রতিফলনটা কম হচ্ছে। সুতরাং যদি অস্বচ্ছ হয় সেখানে প্রতিফলনটা বেশি হবে। তো এখানে আমার কোন ক্ষেত্রে আমার তাহলে আলো প্রতিফলনটা আমার বেশি দরকার, মানে বেশি হচ্ছে, তলটা যদি মসৃণ হয় এবং অস্বচ্ছ হয়। তো সুতরাং আমি যদি দর্পণ কথাটা এখানে কেন আসছে, কারণ দর্পণের তলটা মসৃণ হয় এবং এটা অস্বচ্ছ হয়। এবং এখানে আমার দর্পণে সাধারণত 80 থেকে 90% 80% থেকে 90% আমার আলোটা প্রতিফলন ঘটে। এজন্য আমার দর্পণটা সবচেয়ে ভালো প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। এখন দর্পণে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করা ভালো, সেটা হচ্ছে কি আলো প্রতিফলনটা আমার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমার নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা হচ্ছে কি, যেখানে আলো কতগুলো সূত্র মেনে চলবে, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কতগুলো সূত্র মেনে চলবে, তখন তাকে আমি নিয়মিত প্রতিফলন বলবো। যদি আলো কতগুলো এই সূত্রগুলো যদি মেনে না চলে তখন তাকে অনিয়মিত প্রতিফলন বলবো। এই জন্য আমি উত্তমভাবে এর উদাহরণটা সহজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কি, আমার একটা মসৃণ তল নিলাম, মসৃণ তলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি নির্গত করলাম। তাহলে এটা কি করলাম, এই মসৃণ তলে আমি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি আপতিত করি তাহলে এরা কি করবে, প্রতিফলনের পরে যদি আবার সমান্তরাল হয় তখন তাকে আমি নিয়মিত প্রতিফলন বলবো। অনিয়মিত প্রতিফলন কি হবে, এটা অবশ্যই অমসৃণ তল হতে হবে। তাহলে আলো যদি এখানে পড়লো, সে আমার সমান্তরাল আলোক রশ্মি যদি নেই, তাহলে এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, অর্থাৎ এটা প্রতিফলনের পরে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তখন আমি অনিয়মিত প্রতিফলন বলি। এখন আমি দর্পণে আসি। তো দর্পণে আমার কি হচ্ছে, আলোটা সবচেয়ে ভালো প্রতিফলন ঘটছিল, আলো সবচেয়ে ভালো প্রতিফলন ঘটছিল। এখন দর্পণ তো নিশ্চয়ই সবাই দেখছো কিভাবে তৈরি করে থাকি। আমরা একটা কাঁচ নিই, কাঁচের যে কোনো একটা পৃষ্ঠে আমি পাড়া লাগাই দিই। পাড়া কিভাবে লাগাতে পারি, হয়তো আমি অপর পৃষ্ঠে মোম গলিয়ে লাগাই দিতে পারি, অথবা সিলভার লাগাই দিতে পারি, অথবা মানে ওই পৃষ্ঠটা আমার অস্বচ্ছ করে দেব যাতে আলোটা ভেদ না করে যেতে পারে। তো তাহলে আমরা অনেকেই দর্পণ দেখছি, যেটাকে আমরা বাংলা বলি আয়না, আমরা অনেকে আয়না দেখছি। তো আয়না আমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। আমরা বাসা বাড়িতে সাধারণত যে আয়নাটা ব্যবহার করে থাকি সেটা সমতল। আমরা দুই ধরনের আয়না, একটা হচ্ছে আমার সমতল, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে গোলীয়। সমতল বলতে কি, আমি জাস্ট সোজা কোনো কাঁচ নেব, কাঁচের এক পাশে যদি আমি পাড়া লাগাই দিতে পারি তখন সেটা হয়ে যাচ্ছে আমার সমতল। তো আমরা এই অধ্যায়ে গোলীয়তা নিয়ে আলোচনা করব। তো গোলীয় দর্পণ আমার কি হয়, ওরা হচ্ছে কি একটা গোলক, আমরা একটা গোলক নেব, এই গোলকের দুইটা পৃষ্ঠ থাকছে, একটা হচ্ছে ভিতরের পৃষ্ঠ, একটা হচ্ছে বাইরের পৃষ্ঠ। তো বাইরের পৃষ্ঠকে আমি সবসময় বলবো উত্তল, ভিতরের পৃষ্ঠটাকে বলবো আমি অবতল। তো গোলীয় দর্পণকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা বলতে পারি অবতল
যে তাহলে গোলীয় দর্পণের সংখ্যাটা আমি কি বলতে পারি, যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং ওই দর্পণটা যদি আমার নিয়মিত আলো প্রতিফলন ঘটায় তখন তাকে আমি গোলীয় দর্পণ বলবো। গোলীয় দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। যদি বলা হচ্ছে কি যদি কোনো গোলীয় দর্পণে অবতল পৃষ্ঠ নিয়মিত আলো প্রতিফলন ঘটে তখন তাকে আমি অবতল দর্পণ বলবো। যদি কোনো দর্পণের উত্তল পৃষ্ঠ নিয়মিত আলোকে প্রতিফলন ঘটায় তখন তাকে আমি উত্তল দর্পণ বলবো। এখন গোলীয় দর্পণ সম্পর্কে আমি জানবো। তো একটা আমি অবতল দর্পণ নিলাম, একটা উত্তল দর্পণ। বলা হচ্ছে কি আমি গোলীয় দর্পণ সম্পর্কে জানতে গেলে আমার প্রথমে যেটা আসবে মেরু। আমি একটা গোলীয় দর্পণের কোনো একটা অংশ বিশেষ এখানে নিচ্ছি, নিয়ে এই পাশে যে দর্পণটা নিলাম এই দর্পণের বাইরের পৃষ্ঠটাকে আমি কি করছি, পাড়া লাগাইছি। এখানে আমি ভিতরের পৃষ্ঠটাকে পাড়া লাগাইছি। তো যখন আমি বাইরের পৃষ্ঠটাকে পাড়া লাগাচ্ছি তাহলে আমার ভিতরের পৃষ্ঠটা আমার কি করবে, আলো প্রতিফলন ঘটাবে। তখন এটার নাম হবে আমার অবতল দর্পণ। এটা হচ্ছে আমার উত্তল দর্পণ। তো এখানে প্রথমে যেটা আসবে, দেখো আমি একটা অংশ নিয়েছি, এই অংশের একটা মধ্যবিন্দু আছে। এই অংশ যেটা নিলাম এটা একটা মধ্যবিন্দু আছে। এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকে আমি কি বলছি, মেরুবিন্দু। একে সাধারণত পি দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা ইংরেজিতে কোণ বলি, এজন্য পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি প্রথমে কি করলাম, যে আমি যে অংশটুকু নেব তার একটা মধ্যবিন্দু থাকবে, মধ্যবিন্দুটাকে আমি বলবো মেরু। এরপরে আসি যে এই যে আমি যেহেতু এটা একটা গোলক, এরকম আছে, তো গোলকের আমার অবশ্যই কি থাকবে, একটা কেন্দ্র থাকবে। তো এই যে গোলকটা নিলাম এই গোলকের কেন্দ্রটাকে আমি কি বলবো, এটাকে আমি কি বলতে পারি, বক্রতার কেন্দ্র। এটাকে বলতে পারি বক্রতা কেন, কারণ এই জিনিসটা তখন সোজা না, এই দর্পণটা সোজা না, এটাকে আমরা বাংলায় বলতে আঁকা মানে বাঁকা, এইজন্য এর নামটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এটাকে আমি সি দিয়ে প্রকাশ করতে পারি। তো এরপরে আসি, তাহলে আমরা এখানে প্রথমে দেখলাম মেরু কি জিনিস, দ্বিতীয় আমি কি দেখলাম, বক্রতার কেন্দ্র। এরপরে তৃতীয় আসি, তাহলে এই যে মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র আছে, এই কেন্দ্র দিয়ে আমি কি করতে পারি, একটা স্ট্রেট লাইন টানতে পারি, একটা সোজা রেখা টানতে পারি। এই রেখাটাকে আমি কি বলবো, প্রধান অক্ষ। এরপরে আসি, তাহলে এখান থেকে আমি কি দেখলাম, যে আমি বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে একটা সরলরেখা টানছি। এই রেখাটাকে বা গমনকারী যে রেখা, এই রেখাটাকে আমি বলছি প্রধান অক্ষ। এছাড়া তোমার মেরু কিন্তু ওই বক্রতার কেন্দ্র দিয়ে আরো অনেকগুলো রেখা টানা যেতে পারে। এই রেখাটাকে আমি কি বলবো, গৌণ অক্ষ। এখন আসি যে প্রধান ফোকাসটা কি জিনিস। প্রধান ফোকাসটা সাধারণত কি হয়, সাধারণত বলা হচ্ছে একগুচ্ছ বা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমি বলবো আমি প্রধান অক্ষ। বলা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি প্রধান অক্ষকে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তখন আমি সেই বিন্দুটাকে বলবো আমি প্রধান ফোকাস। বা অন্যভাবে বলতে পারি যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি
সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পরে প্রধান অক্ষে যে বিন্দুতে ছেদ করে বা মিলিত হয় অথবা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে করা হয় তখন সেই বিন্দুটাকে বলবো আমি প্রধান ফোকাস। ফোকাস স্থলটা কি বলা হচ্ছে কি এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমি এখানে একটা তল কল্পনা করতে পারি তখন সেটাকে আমি বলছি আমি ফোকাস তল। এখানে তাহলে আমার এখানে কি কি দেখলাম, মেরু কি, বক্রতার কেন্দ্র কি, প্রধান অক্ষ কি, গৌণ অক্ষ কি, প্রধান ফোকাস কি এবং ফোকাস তল দেখলাম। এখন আমি কিছু দৈর্ঘ্য সম্পর্কে জানবো। একটা হচ্ছে এই যে বিন্দুটা দেখলাম, এই একটা বিন্দু পেলাম যেটাকে আমি বলছি বক্রতার কেন্দ্র, এটাকে বলছি কি আমি প্রধান ফোকাস, এটাকে আমি কি বলছি মেরু বিন্দু। তো মেরু বিন্দু থেকে এর একটা দূরত্ব আছে, প্রধান ফোকাসের একটা দূরত্ব আছে, আবার বক্রতার কেন্দ্রের একটা দূরত্ব আছে। তো মেরু বিন্দু থেকে এই যে বক্রতার কেন্দ্রের যে দূরত্ব একে বলবো আমি বক্রতার ব্যাসার্ধ। এরপরে মেরু বিন্দু থেকে ফোকাস দূরত্বের যে দূরত্ব এই দূরত্বকে আমি বলবো ফোকাস দূরত্ব। তাহলে এখানে আমি দুইটা দূরত্ব পাচ্ছি, একটা হচ্ছে ফোকাস দূরত্ব যেটাকে আমি এটাকে আমি f দিয়ে যদি ফোকাস করি তাহলে pf pfটাকে বলবো আমি ফোকাস দূরত্ব। আর cpটাকে কি বলছি, এটাকে বলছি বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আমি r দিয়ে প্রকাশ করতে পারি, ফোকাস দূরত্বকে f দিয়ে প্রকাশ করতে পারি, বক্রতার ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করতে পারি। এছাড়া যদি আমি কোনো লক্ষ্যবস্তুর সামনে রাখি তাহলে মেরু থেকে সেই লক্ষ্যবস্তু দূরত্বকে বলবো, যেটাকে আমি একটু পরে আলোচনা করব সেগুলো নিয়ে। তাহলে আমরা আশা করি এখানে বোঝার পরে কয়েকটা রাশিমালা সম্পর্কে আমি জানছি, মেরু, বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ, গৌণ অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ এগুলো সম্পর্কে আমি জানতে পারছি। এখন আসি আমার প্রতিবিম্ব কি। বলা হচ্ছে কি প্রতিবিম্ব আমি সংখ্যাটা আগে বলে নিই। যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি কোনো দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা হচ্ছে বলে মনে করা হয় তখন ওই বিন্দুটাকে বা ওই বস্তুটাকে আমি প্রথম বিন্দু বা বস্তুর প্রতিবিম্ব বলতে পারি। কেমন আমরা বলে দেখি। তো মনে করি এখান থেকে আমি একটা বস্তু নিলাম, এখানে একটা বস্তু নিলাম, এখান থেকে বস্তুটা কি হচ্ছে, এই যে দর্পণ, এই দর্পণে আমার সমান্তরাল একটা আলোক রশ্মি পড়লো, পড়ার পর কি হচ্ছে, এটা প্রধান ফোকাস দিয়ে আমার প্রতিফলিত হলো। এরপরে আমার কি হতে পারে, আরেকটা আলোক রশ্মি আমার বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়ে সেটা কি হলো, আবার ওই পথে ফিরে গেল। তো এখানে আমার দেখো প্রতিফলন, আলোক প্রতিফলন সাধারণত গোলীয় দর্পণে
তিনটা নিয়ম যদি আমি মানি তাহলে সে তিনটা রুল বা নিয়ম সে ফলো করে। যেমন বলা হচ্ছে কি, আমি প্রথমে আসি যে আলো যদি আমার কি করবে, যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে তাহলে সেটা অবশ্যই প্রধান পোকা দিয়ে প্রতিফলিত হবে। দ্বিতীয়টাকে আমি কি বলতে পারি, আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে আসে তাহলে সেটা বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে, অর্থাৎ যে পথে আসবে সেই পথে ফিরে যাবে। তৃতীয়টাকে কি বলা হয়েছে, আলো যদি প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করে তাহলে সেটা কি করবে, প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরালে সে প্রতিফলিত হবে। তাহলে এখানে আমি কি করছি, প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে সেটা কি করছে, প্রতিফলিত হচ্ছে কি প্রধান অক্ষের ভিতর দিয়ে, সরি প্রধান ফোকাসের ভিতর দিয়ে সে প্রতিফলিত হচ্ছে। এবার যখন বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে তখন আমরা কি করছে, বক্রতার কেন্দ্র দিয়ে যখন আসছে তখন বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হচ্ছে। তাহলে এখানে দেখো একটা বিন্দুতে মিলিত হয়, আবার আলো কি করে প্রধান অক্ষের এই পয়েন্ট দিয়ে প্রধান অক্ষ দিয়ে একটা আলো শিখিয়ে আবার ওই পথে ফিরে আসে। ফলে এখানে একটা এই বস্তুর একটা ছায়া ছায়া বলতে পারি, এখানে একটা ছায়া আমি দেখতে পাই। অনুরূপভাবে এখানে আবার কি হচ্ছে, এখানে আলোটা এসে কোথা দিয়ে যাবে, এই দিক দিয়ে চলে যাবে, যেহেতু দর্পণটা ভেদ করে যাবে না, এই দিক দিয়ে চলে যাচ্ছে। আর আরেকটা কি করবে, একে কেন্দ্র করে আসবে, এই পথে এসে আবার এই পথে চলে যাবে। তো এখানে যেহেতু এই প্রতিফলিত রশ্মি এখানে কিন্তু মিলিত হচ্ছে না, এটা দুই দিকে চলে যাচ্ছে, সুতরাং আমি এটাকে কি করছি, এটাকে আমি পেছন দিকে মিলানোর চেষ্টা করছি। মিলানোর চেষ্টা করলে এই বিন্দুতে জাস্ট মিলিত হচ্ছে বলে মনে করা হয়, তখন সেটাকে বলছি আমি মিলিত হচ্ছে আর কি। তো এখানে আমরা দুইটা জিনিস দেখো, এখানে যখন মিলিত হচ্ছে তো মিলিত হওয়াটার একটা নাম আছে, আর এখানে যে মিলিত হচ্ছে বলে মনে করা হয় এর একটা নাম আছে। তো এখানে যে এই যে আলো যে এই যে এক জায়গায় মিলিত করছে আর এখানে কি করছে, আলো পরস্পর দূরে সরে যাচ্ছে, এখানে আলো এই রশ্মিটা এদিকে চলে গেল, এখানে দিকে চলে যাচ্ছে, সরিয়ে যাচ্ছে, আর এখানে কি করছে, আলো রশ্মিগুলো এক জায়গায় মিলিত হচ্ছে। তো এই যে আলোর যে ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় অভিসারী ক্ষমতা, এটাকে বলা হয় অপসারী। এই দর্পণের এটাকে বলা হচ্ছে আমার অভিসারী, এটাকে বলা হয় অপসারী। তাহলে অভিসারী ক্ষমতা, অপসারী ক্ষমতা। তো এর ফলে কি হচ্ছে, অভিসারী ক্ষমতার ফলে কি হচ্ছে, এক জায়গায় মিলিত হচ্ছে, অপসারী ক্ষমতা এরা কি করছে, দূরে সরে যাচ্ছে। ফলে আমরা কি করছি, বিন্দুকে বর্ধিত করে একটা বিন্দুতে মিলিত করার চেষ্টা করছি। তো আলো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কি পরকিত মিলন হচ্ছে, এখানে অপরকিত মিলন হচ্ছে। তো এটাকে আমি বলছি প্রতিবিম্ব, এটাকেও বলছি আমি প্রতিবিম্ব। তবে এটার নাম হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, এটাকে আমি বলছি অবাস্তব প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব সম্পর্কে জানা গেছে যে কোনটা আমার বাস্তব, কোনটা অবাস্তব। আসলে প্রতিবিম্ব এই দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে অবাস্তব। তো এখান থেকে দেখো আমি দুইটা জিনিস দেখছি, এখানে যে আমার কি ছিল, একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে আমি বলবো কি লক্ষ্য বস্তু, এবং এটা প্রতিফলনের পরে এখানে কি হচ্ছে, আমার প্রতিবিম্ব হয়েছে। তাহলে এটাকে আমি বলতে পারি বিম্ব অথবা প্রতিবিম্ব বলতে পারি। তাহলে এটা ছিল আমার কি লক্ষ্য বস্তু ছিল, এটা আমার প্রতিবিম্ব বা বিম্ব, আমি বিম্ব লিখি। তো এখান থেকে দেখো আমি সবসময় বলছি কি মেরু থেকে পরিমাপ করতে হবে। এখান থেকে এই যে দূরত্ব, এটাকে বলবো আমি লক্ষ্য বস্তুর দূরত্ব। এখান থেকে এই যে মেরু থেকে যখন এটা দূরত্ব নেব সেটাকে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তা লক্ষ্য বস্তুর দূরত্বকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি,
দিয়ে প্রকাশ করব। বিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের দূরত্বকে আমি ভি দিয়ে প্রকাশ করব। এরপরে আসি বিবর্ধন কি জিনিস। এখানে যে আমি লক্ষ্য বস্তু দেখলাম এবং প্রতিবিম্ব দেখলাম, তা বলা হচ্ছে কি প্রতিবিম্ব ও লক্ষ্য বস্তুর অনুপাতকে আমি কি বলবো, বিবর্ধন। যেমন আমি এখানে কি লিখলাম, বলা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমি কিন্তু বলছি যে প্রতিবিম্ব বাই লক্ষ্য বস্তুর যে অনুপাত, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, অথবা প্রতিবিম্বের দূরত্ব বাই হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব, একে আমি বলবো বিবর্ধন, যেটাকে আমি এম দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ এম ইকুয়াল টু আমি কি লিখতে পারি, যদি দৈর্ঘ্য নিই প্রতিবিম্বের দূরত্বকে এল ড্যাশ আকারে লিখি আর লক্ষ্য বস্তুটাকে এল আকারে লিখি, এভাবে লিখতে পারি, অথবা এখানে ভি বাই 2 আকারে লিখতে পারি। তো বিবর্ধন সবসময় নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, এজন্য আমি নেগেটিভ দিলাম। এবার আবার প্রকাশ দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা দেখব, যেটা সংকেত যে বা শর্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে f equal to r by 2। এই যে সূত্রটা, এই সূত্রটা কিভাবে প্রমাণ করা যায় সেই জিনিসটা আমি এখানে দেখব। তো সাধারণত আমরা এখানে দুইটা বলীয় দর্পণ দেখছি, একটা অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। তো সাধারণত তোমাদের পরীক্ষায় অবতল দর্পণটা বেশি আসে, বা অবতল দর্পণের মাধ্যমে f equal to r by 2 অথবা অবতল দর্পণে প্রকাশ দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এইটা আসে। উত্তল দর্পণটা আসে না বলতে চলে। তো আমি সেজন্য অবতল দর্পণ নিয়ে আমি প্রমাণটা করব। তো আমরা একটু চেষ্টা করি। তো আমি একটা ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট একটা অবতল দর্পণ নেব। আচ্ছা, উন্মেষ সম্পর্কে বলা হয়নি। উন্মেষ বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে আমি যে অবতল দর্পণটা নিলাম, নেওয়ার পরে কি হচ্ছে, এখানে ফোকাস আছে, এখানে অবতার কেন্দ্র আছে। তো এই